হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? দিস ইজ নুরারুশি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো আমরা জানি যে এএনএম জেএনএম 2025 এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং এবছর আমাদের এক্সাম অ্যালবাম থেকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী সিলেকশন পেতে চলেছে। খুব ভালো রেজাল্ট করেছে, ভালো স্কোর করেছে এবং এএনএম এবং জিএনএম জিএমআর ভালো হয়েছে। তো তারই মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমরা আমাদের একজন ছাত্রীকে পেয়েছি, সাগরিকা পাল। আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা সাগরিকার সাথে কথা বলবো। তো তার আগে আমি বলে নিচ্ছি যে সাগরিকার স্কোর হয়েছে 80.58 এবং জিএনএম জেএমআর 786 আর এএনএম 763। তো সাগরিকা কিভাবে প্রিপারেশন নিয়েছে তার রিয়েল জার্নি আমরা শুনবো, তার স্ট্র্যাটেজি এবং ফিউচার অ্যাসপিরেন্টদের সাগরিকা কি বলতে চাইছে সমস্ত কিছু। এবার আমাদের এবছর প্রচুর পরিমাণে বিপুল সংখ্যক তাদের সবার একটা করে আমরা পোস্টার ইতিমধ্যে আমাদের টেলিগ্রামে এবং অন্যান্য সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছি। এই মুহূর্তে যেহেতু সবাই ডকুমেন্ট ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন, কাউন্সিলিং ইত্যাদি নিয়ে ব্যস্ত রয়েছে, তাই প্রত্যেকের সাথে আমাদের ইন্টারাকশন ভিডিও করা পসিবল হয়ে দাঁড়াচ্ছে না এই মুহূর্তে। আমরা চেষ্টা করব ওদের সাথেও কানেক্ট করার এবং তোমাদের সাথে আমরা শেয়ার করব তাদের সাকসেস স্টোরি। তো যাই হোক, আজকে আমরা সাগরিকার সাথে কথা বলবো। সাগরিকা, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। And, থ্যাংক ইউ ম্যাম। আজকে তোমাকে এখানে পেয়ে ভীষণ ভালো লাগছে, ভীষণ গর্ববোধ হচ্ছে। তো তুমি যদি আমাদের স্টুডেন্টসদের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করো। হ্যালো ম্যাম, আমি সাগরিকা পাল। আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে। আমি এই বছর আপনাদের এই এক্সাম অ্যালবাম কোচিং সেন্টার থেকে এবছর আমি কোচিং নিয়েছি এবং আমার স্কোর হয়েছে 80.5833 এবং আমার এএনএম জিএমআর হয়েছে 763 এবং জিএনএম জিএমআর হয়েছে 783। আচ্ছা আচ্ছা, তো সাগরিকা তুমি কবে থেকে শুরু করেছিলে তোমার প্রিপারেশন? ম্যাম, আমি আগের বারও এখান থেকে কোচিং নিয়েছি। আমি আগের বারও বিলিভার ব্যাচেরই স্টুডেন্ট ছিলাম, কিন্তু আচ্ছা এবারও আমি বিলিভার ব্যাচে অ্যাডমিশন নিয়েছি। কিন্তু আগের বার আমি অ্যাডমিশন তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি ক্লাস ঠিকভাবে করতে পারিনি, ক্লাস ঠিকভাবে করিনি, তাই আমি আগের বার সিলেকশন পাইনি। কিন্তু এবার আমি ঠিক করেছিলাম যে আমি যখন অ্যাডমিশন নেব তখন আমি ঠিকভাবেই ক্লাস করব এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে এবার আমাকে পেতেই হবে। আমার একটাই এবার লক্ষ্য ছিল যে আমি জিএনএম নয়, আমাকে এএনএমই পেতে হবে। আচ্ছা এই তো কারণেই আমি আগের এই বছর আবার অ্যাডমিশন নিই। আচ্ছা, তো আগের বছর তোমার কি কত র্যাঙ্ক হয়েছিল তাও, যদ্দূর তোমার মনে আছে? আমার 7,000 সামথিং। মানে 7,000 থেকে আজকে তোমার স্কোর অ্যান্ড র্যাঙ্ক দাঁড়িয়েছে 786, মানে 700-র ঘরে। তো হ্যাঁ এই ম্যাম। যে জার্নিটা, হ্যাঁ এটা কি ম্যাম। করে পসিবল হলো? মানে কোথায় 7,000 আর কোথায় এই 700? এই এই যে জার্নিটা কি করে পসিবল হলো? মানে তুমি তোমার প্রিপারেশন যদি শেয়ার করো, মানে কোন বিষয়টা কিভাবে পড়েছো, কতক্ষণ পড়েছো, কি কি বিষয় মাথায় রেখেছো? ম্যাম, এই জার্নিটা তো এতটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। কারণ আমি 7,000 থেকে আজকে 700-তে আসতে পেরেছি, যার আমার মূল গাইডেন্স তো আপনারাই। মেন যে আমার যে ভিতটা সেটা তো আপনারাই, কারণ এক্সাম অ্যালবাম থেকে আমি সব স্টাডি মেটেরিয়ালস যা ছিল আমি যা পড়েছি শুধু এক্সাম অ্যালবাম, তার বাইরে আমি কিচ্ছু পড়িনি বা আদার্স কোনো ভিডিও প্র্যাকটিস সেট কিচ্ছু করিনি। আপনাদের সব প্র্যাকটিস সেট, তারপর ভিডিও আমি লাইভ ক্লাস করতে পারতাম না, কারণ আমার হচ্ছে ঘরে নেট পেত না। সেই আচ্ছা কারণে আমি রেকর্ডেড ক্লাস করতাম। আর রেকর্ডেড ক্লাসটা করতাম আমি 2x স্পিডে। মানে আমি শুনে ওটাকে মাথায় নিতে পারতাম, ওই কারণে আমি আমার সুবিধা হতো 2x স্পিডে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেখানে আমার সময়টা কিছুটা সেভ হবে। ওই কারণে আমি 2x স্পিডে দিয়ে রেকর্ডেড তো ক্লাস কমপ্লিট ফ্লেক্সিবিলিটি করতাম। প্রবলেম হতো না? না ম্যাম, হতো না। আপনি তো এমনি জোরে কথা আমরা বলেন, আজকে তবু পুরো জীবন ওখানে জোরে এরকম শোনা যায়। এরকম না তো, আমরা আজকে পুরো জীবনতার বৈচিত্র্য, জীবনতার বৈচিত্র্য। হ্যাঁ ম্যাম, আমি ওভাবেই করে নিতাম। আর আমার একটা অভ্যেস যে ক্লাস করতে করতে আমি লিখতাম, ওই 2x স্পিডে আমি ক্লাস করতাম প্লাস লিখতাম, ও ওই মাই স্পিডেই গড! লিখতাম। মানে এটা ওই আস্তে কারণে আমার আস্তে নোট অভ্যেস এতটা হয়ে গেছিল। হ্যাঁ, আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আমার নোট একদম সুন্দর ছিল না, কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে আমি বুঝতে পেরেছি। ওই দেখতাম লিখতাম, দেখতাম লিখতাম, এইভাবে করতাম।
আর আমি একবার ক্লাসে বলেও ছিলাম যে দেখো তুমি তো এরকম না যে তুমি এই নোটস গুলো কোথাও সেল করবে বা আর কিছু করবে, নিজেকে প্রমোট হুম। করবে, তা কিছু না, তুমি নিজে বুঝতে পারলে হলো। কারণ অনেকে কি হয় বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, তো সব সময় ছোটবেলাতে বা মাধ্যমিকে কি আমরা খুব সুন্দর করে নোটস বানাতাম, অবশ্যই টাইম থাকলে করো, কিন্তু যদি টাইম না থাকে কি হয় পারফেকশন করতে গিয়ে আমরা টাইম পাই না আর। তো নিজের মতো করে বুঝলেই হলো। হ্যাঁ ম্যাম, ওই কারণে আমি নিজের মতো করে বোঝার মতো করেই নোট করেছিলাম। এভাবে আচ্ছা। আমি প্রতিটা ক্লাসই করতাম। আপনার ক্লাস, ফিজিক্স, ম্যাথ সব ক্লাসই করতাম। ঠিকভাবে রেকর্ডেড ক্লাসে করতাম। আমার কি হতো, আমি যেহেতু আরো কলেজে পড়তাম, আমি এর সাথে ডিএলএড কোর্স কমপ্লিট করলাম, তো সেই কারণে আমি মাঝে মাঝে কিছুটা জমে যেত। আমার এক্সাম থাকতো, যেমন এই পরীক্ষার আগে আমার এক্সাম ছিল, তখন আচ্ছা। আমার অনেকটা ক্লাস জমে যায়। আহ আমাদের তো এই বছর এক্সাম হবে কি না হবে এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, এই একদম। কারণে তো অনেকে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। কিন্তু হুম। আপনার ক্লাসে আপনি বারবার বলতেন যে তোমরা পড়ে যাও, এক্সাম হবে, এক্সাম হবে। তো আমি মেনলি আপনার ওই কথাতেই পড়ে যেতাম, আপনার ওই কথাটাই আমার মাথায় ঢুকেছিল যে হ্যাঁ পড়ে যাই, এক্সাম হবে, ম্যাম যেহেতু বলেছে তার মানে এক্সাম হবে। And আমার কথাটা কিন্তু মিলে গেছে, মানে আমি এখানে নিজের হ্যাঁ ইয়ে ম্যাম। করছি না, বাট সত্যি তাই একটা সময় এবছর এরকম দাঁড়িয়েছিল যে স্টুডেন্টস অনেকেই জয়েন হতো না, মানে আগের বছর লাইভ ক্লাসে প্রচুর পরিমাণে স্টুডেন্টস জয়েন হতো, কিন্তু তারপর আস্তে আস্তে সংখ্যাটা খুবই কমে গিয়েছিল। তো এবং সবার মধ্যে এটা ঢুকে গেছিল যে পরীক্ষা হয়তো হবে না, মানে সবাই হাল ছেড়ে দিয়েছিল, এরকম একটা ব্যাপার। তো তুমি সেই টাইমটাতেও পড়ে গেছো। হ্যাঁ, আমি সেই টাইমটাতেও পড়ে গেছি। তখন আমি ঠিকভাবে ক্লাস করতাম, নোট বানাতাম। হয়তো আমি তখন একদম জোর দিয়ে যে হয় না সারাদিন পড়লাম, রাত জেগে পড়লাম, ওটা আমি করিনি, কিন্তু আমি রেগুলার পড়ে গেছি। মানে আর তুমি কানেক্টেড আমি যে ছিলে, পড়েছিলাম যে, হ্যাঁ, মানে তুমি কানেক্টেড ছিলে আর কি। হ্যাঁ, আমি কানেক্টেড ছিলাম, সবসময় কানেক্টেড ছিলাম। পড়ে যেত, আমি যদি আমার কলেজের পড়াও পড়তাম তার সঙ্গে আমি এই পড়াটা আগে কমপ্লিট করতাম, মানে আমার আমার মেন অ্যাটেনশন ছিল যে আমার এই পড়াটা আগে পড়তে হবে। তো মানে তুমি দুটোকে কি করে ব্যালেন্স করলে? তোমার ডিএলএড ও তো অনেক লেখা লিখতে হয় শুনেছি, অনেক চাপ হ্যাঁ থাকে ম্যাম, তোমার। প্রচুর অ্যাসাইনমেন্ট, প্রচুর প্রচুর কিছু ছিল। তো আমি তো আগে এটাই পড়ে নিতাম, আমার এতে খুব প্রবলেম হতো যে অনেকক্ষণ পড়তে হতো, পড়ার পেছনে অনেক টাইম দিতে হতো। তার মধ্যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আবার স্পন্ডালাইটিস। আচ্ছা। তো আমি পড়তে পারতাম না, একটানা বেশিক্ষণ পড়তে পারতাম না, নিচু করে পড়তে পারতাম না, স্টাডি টেবিলে বসে পড়তাম, খুব প্রবলেম হতো, ঘাড় ব্যথা, মাথা ব্যথা সবই থাকতো। তারপরেও এই পেন কিলার নিতাম আর পড়তাম। এই তো। আমার এবার উদ্দেশ্য ছিল যে আমাকে এবার পেতেই হবে এনি কস্ট, আমার কাছে কোনো উপায় নেই, আর আমাকে এই নেমটাই পেতে হবে। বুঝলাম। তুমি তাও কত ঘন্টা করে পড়তে? আমি তো পরীক্ষার জবের থেকে নোটিশটা আসে, তখন হাতে 40 দিন ছিল। হুম আমি হুম। তখন পড়তাম বলতে আমি রাতে দেরি করে ঘুমাতাম, তাই আমি 9টা সাড়ে 9টায় উঠতাম, উঠে 10টায় পড়তে বসতাম। ওই পড়ার থেকে শুধু উঠতাম যে খাওয়ার টাইমটুকু, স্নান খাওয়া দাওয়া এইটুকুই। আর বিকালবেলা আমি ঘুমোতামও না, পড়তাম, পড়তেই থাকতাম। সন্ধ্যাবেলা একটু উঠে টিফিন করতাম, আবার পড়তাম। রাতেও খেয়ে পড়তাম, 4টা অবধি পড়তাম। মানে মানে সারাদিন আমি ওই পড়াটাতেই লেগে থাকতাম। রাত 4টে পর্যন্ত তুমি পড়তে? হ্যাঁ ও ম্যাম। মাই হ্যাঁ গড। ম্যাম, আমাকে বাড়ি থেকে সবাই বকা দিত, মা বাবা সবাই বকা দিত, কিন্তু আমি তবুও পড়তাম, যে আমার উদ্দেশ্য ছিল আমাকে এবার পেতেই হবে। আমি তো বায়োলজির প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা পেজ আমার মুখস্থ হয়ে গেছিল। বাহ। যারা প্রত্যেকটা শুনছে, চ্যাপ্টার আমি অনেকবার করে যারা পড়েছি। শুনছে, যারা এবছর মানে পায়নি, ঠিক আছে, তারা নিশ্চয়ই কথাগুলো শুনছে। আমি জাস্ট ভাবছি, মেয়েটা রাত 4টা পর্যন্ত পড়েছে, সারা দিন পড়েছে। অনেকে বলে না যে আম, আমার হচ্ছে না বা প্র্যাকটিস করতে পারিনি, তো প্র্যাকটিস করতে হবে, তোমাকে সময় দিতে হবে। তুমি যদি সময় না দাও তো কোনো হ্যাঁ ম্যাম। কিছুই হবে না জীবনে। সমস্ত কিছু তো তোমাকে টাইম তো দিতেই হবে। এবার তুমি তোমার মতো করে সেই টাইমটাকে বের করো। আর পরিশ্রমটাই হ্যাঁ একমাত্র ম্যাম। এখানে, এরকম নয় যে মানে অন্য কোনো বিকল্প আছে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমাকে পরিশ্রম করতেই হবে, এটাই। আমি অন্যদিকে স্যাক্রিফাইস করেও নিজেকে টাইম দিয়েছি, যে এই টাইমটা আমি নিজে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম এটা আমি লড়বো। কারণ আমি প্রথমবার আমি যখন দিই, তখন এইচএস দিই, তখন তখন আমার mark ছিল 23,000। তারপরে আমি আগের বার দিই, আগের বার তো একটু জন্য হলো না, আর একটু করতে হতো। এইবার আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার আর জিএনএম না, এবার আমার এনিমি চাই। যে করেই হোক। তাই আমি
যে করেই হোক আমার এনিমি চাই। একদম। বাহ! তো তার মধ্যে মকটেস্ট আমাকে আমার দিয়েছে বাড়িতে তুমি? সবাই মোটিভেট করতো। আমার আচ্ছা, দিদি জিএনএম কমপ্লিট করেছে, আমার দিদি আপনার কাছে পড়তো, আপনার ফ্রি ক্লাসগুলোও পড়তো, সেখান থেকে আমি এক্সাম অ্যালবামের খোঁজ পাই যে আচ্ছা আকাশী মানে ম্যাম কি, সেখান থেকে আমি জানি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তোমার দিদি পড়তো। আজকেও আমাকে একজন ফোন করেছিল, হ্যাঁ, বলল যে আমার দিদি পেয়েছে। তো আমিও ভর্তি হব। এরকম তারপর শিপ্রা ঘোষ, কিছুক্ষণ আগে শিপ্রার সাথে কথা হলো। শিপ্রা পেয়ে গেছে। ওর ১৫০০ সামথিং র‍্যাংক হয়েছে। তো শিপ্রা হয়তো ভিডিওটা দেখলে বলবে। ও বলল যে ম্যাম আমার একটা বোন ভর্তি হবে আজকে। আমি আবার বললাম ঠিক আছে, বুঝিয়ে বললাম। তো এই জিনিসগুলো ভালো লাগে যে হ্যাঁ, একটা মাউথ স্প্রেড তো হচ্ছে, কারণ আমরা সত্যি বলতে এক্সাম হলে অত আমরা হ্যাঁ, টেনশন করি না, বা আমাদের অন্য কোনো ইয়ে নেই। তো আমাদের স্টুডেন্টসরাই আমাদের ভরসা। পড়লো, ভালো লাগলো, অন্য কাউকে রেকমেন্ড করলো, ব্যাস। তো যাই হোক, এবার তুমি বলো তোমার মানে মক টেস্ট দিতে, তুমি মক টেস্টে কত তোমার নম্বর আসতো, কিভাবে দিতে? হ্যাঁ ম্যাম, মক টেস্ট আমি রেগুলার দিতাম। আমি এমনও হয়েছে যে একটা একটা মক টেস্ট আমি ৪-৫ বার করে দিয়েছি। আচ্ছা, আমি রি-অ্যাটেন্ড দিতাম, বারবার দিতাম। এটা ভুল হতো, যেটা আমার ভুল হতো সেটা আমি খাতায় লিখে রাখতাম, দেন ওটা আমি প্র্যাকটিস করতাম। তারপরে আমি আবার কিছুদিন পরে আবার ওই সেম মক টেস্টটাই দিতাম। একদম। মক টেস্টে আমার নাম্বার উঠতো, কখনো ৫ নাম্বার ৭ নাম্বার কম, বা কখনো ৩ নাম্বার কম, এভাবে উঠতো। কখনো আমি ফুল নাম্বার পাইনি। আর ফুল লেন্থ যতগুলো মক টেস্ট ছিল আমি সবগুলোই দিয়েছি। আচ্ছা, ওগুলো আমি বেশ। একবার করে দিয়েছি, কিন্তু শর্ট মক টেস্ট গুলো আমি ৪-৫ বার করে অ্যাটেন্ড করেছি সব। আচ্ছা, তো তোমার সব থেকে বেশি স্কোর কোন সাবজেক্টে? বায়োলজি নিশ্চয়ই, না? বায়োলজি। বায়োলজি ম্যাম, আমি তো বায়োলজিটা পড়েছি এইভাবে যে আমি বায়োলজি আর ফিজিক্স এর কোনো স্কোর ছাড়বো না। আমার এটাই ছিল মেইন উদ্দেশ্য, যে আমি একটু মানে ওগুলো সাবজেক্টের থেকে আমি বায়োলজি ফিজিক্স বেশি পড়তাম, হ্যাঁ, সবসময় পড়তাম ওয়েটেজটাও বায়োলজি বেশি, ফিজিক্স। যেহেতু ওয়েটেজটাও অনেক, সব থেকে বেশি তো ওয়েটেজ এখানেই। তো হ্যাঁ, আর রিজনিংটা হ্যাঁ, সহজ, ৫ এ ৫ হয়ে যায় ওটা। হ্যাঁ, রিজনিংটা হয়ে যায়, তাই এটা খুবই কম পড়েছি। হ্যাঁ, আগের বার যখন রেজাল্ট আউট হয়, তখন আমাদের যে বিলিভার ব্যাচটা ছিল ওখানে তো আপনারা সবার যেই ছবি দিতেন যে কংগ্রাচুলেশন আওয়ার গোল্ডেন মিশে, তো আমার না ওটা দেখে ভাবতাম, ইস, আমি পেলাম না, এখন যদি আমি পাইতাম তো আমার আমার ছবি থাকতো, আমি পেলেও আমার ছবি থাকতো। আমার ওই যেদিন আমি দেখেছি রেজাল্ট আউট হয়েছে, সেদিন যখন ছবিগুলো আসে, আমার সেদিনই দেখতে চাপে যে না, পরের বার আমাকে পেতেই হবে ম্যামরা, যাতে আমাকেও নিয়ে এইভাবে একটা স্ট্যাটাস দেয় যে হ্যাঁ, কংগ্রেচুলেশন সাগরিকা, আজকে আজকে সেই স্ট্যাটাসটা আমি দেখতে পাচ্ছি। তারপর যখন ইন্ট্রোডাকশন ভিডিও গুলো দেখতাম না, আমি হুম। ভাবতাম ইস, আমিও পরের বার পেতে হবে, তাহলে আমারও একটা এরকম ভিডিও আসবে ইউটিউবে, কি ভালোটাই না লাগবে। আজকে আমি সত্যি পেরেছি, আজকে আমিও আপনার সামনে বলতে পারছি আমার সাকসেস স্টোরিটা। আমার খুবই ভালো লাগছে। সিরিয়াসলি আই এম সো হ্যাপি। আমার খুব ভালো লাগছে। ওটাই আমার জেদ ছিল যে আমি আমার সাকসেস স্টোরি শেয়ার করার মতো একটা স্কোর করতে চাই, আর আমি আজকে সত্যি সেটা পেরেছি। বাহ! খুব ভালো। আমার তোমার নামটা মনে আছে, সাগরিকা পাল। কারণ তুমি যখন আগের বার পড়তে, তুমি মাঝে মধ্যে চ্যাট করতে, মানে লিখতে। আমি হয়তো হ্যাঁ ম্যাম। এমসিকিউ সলভ হ্যাঁ। করাচ্ছি। তো আমি হুম। তখন বলতাম যে সাগরিকা পাল উত্তর দিয়েছে। কিছু, কিছু নাম কি হয়, হ্যাঁ বারবার ম্যাম। রিপিট করতে, 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 করতে মানে দেখতে পাই। YouTube এও কখনো, কখনো দেখি। তো সাগরিকা পাল আমি যখন নামটা শুনলাম, দেখলাম আমাদের গ্রুপে যখন আসলো, আমি বললাম যে ও আচ্ছা, আমি তো চিনি, মানে আমি তো দেখেছি মনে হয় ক্লাসে। তো যাই হোক ম্যাম, আর আমি কি করতাম, হ্যাঁ, যখন যখন পড়তাম, যদি একটা ওয়ার্ড আসতো, যে যেই ওয়ার্ডটা ধরুন বইয়ে আছে, ডিটেলস নেই, ইন ডিটেলস এ কিচ্ছু লেখা নেই, আমার তখন ওটা আগ্রহ জাগতো যে এটা কি, এই জিনিসটা আমি জানবো, তখন আমি চ্যাট জিপিটি হোক বা গুগলে হোক, নিজে ওটা সার্চ করে ওটা পড়তাম, খাতায় লিখে রাখতাম, পড়তাম। এইভাবে আমি অনেক এক্সট্রা নলেজ পড়েছি, অনেক এক্সট্রা কোশ্চেন পড়েছি বায়োলজি, যে আচ্ছা, এই টপিকটা এটা বা হেল্প এই করে। ওয়ার্ডটা আমি কি বুঝতে পারছি। এইবার যেমন একটা প্রশ্ন এসলো পরীক্ষাতে, দেখবে না ওই যে আরে নিচের কোনটি জলবাহিত রোগ, এরকম একটা কিছু প্রশ্ন এসেছিল। হ্যাঁ, সেখানে দেখবে কিছু যে অপশন গুলো ছিল, ওখানে একটা ডিজিজ ছিল, যেমন জিআরডিয়াসিস। জিআরডিয়াসিস যে ডিজিজটা, হয়তো এটা আমি পড়িয়েছি, এবার কেউ হয়তো স্কিপ করে গেছে, বাট ওই ওয়ার্ডটা ধরে যদি কেউ গুগলে গিয়ে সার্চ করে, বা অন্য কোনো ইয়েতে গিয়ে সার্চ করে না, এআই কে দিয়ে, তো তুমি মানে ওই ডিজিজের ব্যাপারে জানতে পারবে, কারণ এটা তোমাদের বইতে নেই। অনেক ডিজিজ আছে যেগুলো তোমাদের কিন্তু বইতে নাই, অনেক সিনড্রোমও ছিল, যে হ্যাঁ, ক্লাইনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এগুলো সিলেবাসে আছে নাই, হ্যাঁ কিন্তু ম্যাম। ওগুলোকে হুম। আলাদা করে এক্সট্রা এফোর্ট দিয়ে পড়তে হবে। তো এটাই হ্যাঁ, আর কি ব্যাপার। তার মধ্যে যেমন এই যে একটা ছিল না, বার বডি কি, এটা তো হ্যাঁ, বইয়ে পাইনি, যে বার বডি সংখ্যাটা কি, ওটা তো পাইনি, তো আমি ওটা প্র্যাকটিস সেট সলভ করতে গিয়ে পাই, তখন আমি ওটা
ওটা গুগলে ওটা সার্চ করে বারবডি কি, কোনটা মেয়েদের বারবডি কত, ফিমেলদের কত, ছেলেদের সংখ্যা কত, সব ওইভাবে লিখে লিখে পড়েছি সব। আচ্ছা আচ্ছা। তারপরে এবার যেমন প্রশ্ন এসলো না যে নিচের কোনটি মানব স্ত্রী জননতন্ত্রের অংশ নয়, স্ত্রী জননতন্ত্রে, এবার হ্যাঁ জনন হ্যাঁ তো তোমাদের নাই সিলেবাসে, কিন্তু জনন আলাদা করে হ্যাঁ। পড়তে হবে। সেটা পুং জননতন্ত্র হোক, স্ত্রী জননতন্ত্র হোক, দুটোই আমাদেরকে পড়তে হবে তার অংশগুলো। এবং ওখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এসেছে এবং অনেকে ওটা পারেনি। তারপর যেমন আরেকটা প্রশ্ন ছিল যে শুক্রাণু কোথায় উৎপন্ন হয়, পুরুষের কোন হ্যাঁ অংশে। ম্যাম। তো হ্যাঁ, সেই প্রশ্নটাও সেম দেখলাম যে অনেকে পারেনি, মানে আমি কালকে যখন সলভ করাছিলাম তো অনেকে বলছো যে ম্যাম এটা পারিনি। তো এই জিনিসগুলোকে আলাদা করে এফোর্ট দিয়ে পড়তে হবে, তাহলেই সম্ভব। আর আমার দিদি যেহেতু জিএনএম এর থার্ড ইয়ারের এবার স্টুডেন্ট ছিল, এবার পাস আউট হবে, সামনে এক্সাম। তো আমার দিদি যখন বাড়িতে আসতো হোস্টেল থেকে, ও আমার যা যা প্রবলেম ছিল সব ওকে বলতাম, ও যেহেতু প্র্যাকটিক্যালি করছে, ওর তো এক্সপিরিয়েন্স আছে, ও আমাকে সব বুঝিয়ে দিত যে এটা এটা কি আছে না আছে সব বুঝিয়ে দিত। সেখান থেকে আমার খুব সুবিধা হয়েছে। আচ্ছা, তোমার দিদি কোন কলেজে পড়ছে? ও এমজিএন মেডিকেল কলেজ, কোচবিহার। আচ্ছা, আর তোমার কোথায় ইচ্ছে আছে পড়ার? আমি তো এএনএম এ তো নর্থ বেঙ্গলে সিট নেই, তো আমি আসানসোলে আমার অ্যাডমিশন হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, নর্থ বেঙ্গলে আছে, আমাদের উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে একটা আছে। আমি জানি না ওটা কেমন, কিন্তু ওটা মানে উত্তরবঙ্গের মধ্যে পড়ে। তারপর আমি ওই মুর্শিদাবাদে কিছু আছে। জনের কাছে খোঁজ নিলাম, আচ্ছা তো শুনলাম আসানসোল এনটিএসটা নাকি ভালো, তো ওখানেই যাব ভাবছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যেটা তোমার ঠিক মনে হয় তুমি সেটা করবো। ওখানে হ্যাঁ হোস্টেল দেয় কিনা সেগুলো ভালোভাবে শুনে নেবে। হ্যাঁ, সব শুনে তারপর যাব। বুঝলাম, বাহ। তো এবার যারা পরীক্ষা দেবে, মানে অনেকে আছে অ্যাভারেজ স্কোর করেছে 50, 60, মানে তারা কি হয়েছে একটা বাউন্ডারিতে এসেছে, টাচ করতে পারছে না, লাইক হয় না যে মানে জাস্ট কাট অফের কাছাকাছি এসে কিন্তু ক্লিয়ার হলো না। বা যারা একদম ফ্রেশ স্টুডেন্ট আছে, এবছর পরীক্ষা দেবে, তো তুমি ফিউচার অ্যাসপিরেন্টদের তোমার কি সাজেশন থাকবে? আমার সাজেশন থাকবে যে পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে তারপর পড়বো, এইটা যাতে ওরা মাথায় না আনে। এখন যারা ওরা রেগুলারলি পড়ে, তাহলে ওরা পার যতটা। আর আমার একটা ওদেরকে আমি এটাই বলবো যে গোলটা অনেকটা উঁচু রাখতে। আমি যেমন চেয়েছিলাম যে আমি 500-র ভিতরে র্যাঙ্ক করব, আমি আজ 500-র আশেপাশে তো আসতে পেরেছি। আমি যদি চাইতাম 1000-1500 তাহলে তো আসতে পারতাম না। তাই ওদেরকে আমি বলবো যে গোলটা অনেকটা উঁচু রাখতে, তাহলে তার আশেপাশে নিশ্চয়ই যেতে পারবে। আর অনেক ডেডিকেশন নিয়ে পড়তে, এখন থেকেই পড়তে। আর এই পরে পড়বো আর রেগুলারলি পড়তে। আজকে পড়বো না, আজকে ভালো লাগছে না, ভালো তো কারো লাগে না। আমি যখন পড়তাম আমার তো প্রচুর প্রবলেম ছিল, মাথা ব্যথা, স্পন্ডালাইসিসের ব্যথা, কিন্তু আমি তবুও পড়তাম। ওইভাবেই পড়তে হবে, রেগুলার পড়তে হবে। আর এক্সাম অ্যালবাম তো বেস্ট প্ল্যাটফর্ম। আমার কাছে তো কেউ জিজ্ঞেস করলে আমি এটাই বলবো, এক্সাম অ্যালবাম বেস্ট ছিল, আছে এবং থাকবে। আপনাদের প্রপার গাইডেন্স না থাকলে তো আজকে আমরা এখানে আসতে পারতাম না। আজকে এক্সাম অ্যালবাম থেকে আমরা এতজন খুশি, এতজনের ফ্যামিলি খুশি, সত্যি আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা, খুব ভালো লাগলো। আর যারা এই দেখছে ভিডিওটা, আই হোপ তারা সাগরিকার কথাগুলো শুনলো, যে দেখো কোনো মানে আহ, হয় না যে কোনো প্রতিকূলতা বা কোনো প্রতিবন্ধকতা তোমাকে আটকাতে পারবে না। ওর কোমরে ব্যথা, মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, এত কিছুর মধ্যেও মেয়েটা রাত 4টা পর্যন্ত পড়েছে, ঠিক আছে, এত পরিশ্রম করেছে, আগের বছর পরীক্ষা দিয়েছে, কিন্তু সে একবারও গিভ আপ করেনি। অনেকে কি হয় খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়, কিন্তু মেয়েটা হাল ছাড়েনি, ও কিন্তু পড়েছে। হ্যাঁ, দিন রাত পরিশ্রম করে, মাঝখানে পরীক্ষা হবে না হবে না, এটা কিন্তু শুনতে হয়তো খুব ইজি মনে হচ্ছে, বাট অতটা ইজি না। কারণ পরীক্ষা হবে না, বাট স্টিল আই এম ট্রাইং, আমি পড়ছি, আই এম স্টাডিং। অনেকে কি হয় পড়াশোনা মাঝখানে ছেড়ে দিয়েছিল, বাট ও ধৈর্য ধরে পড়েছে, গিভ আপ করেনি, এবং আজকে এই জায়গাতে আসতে পেরেছে। সে তার যেখানে ইচ্ছে সেখানে ভর্তি হতে পারবে, এটাই অনেক। এখানেই আমাদের জীবনের হয়তো কোথাও না কোথাও সার্থকতা লুকিয়ে আছে। তো যারা ভিডিওটা দেখলে, আই হোপ তোমরা কথাগুলো মন দিয়ে শুনলে এবং তোমরাও ভালো করে পড়বে। সাগরিকা যেরকম ভাবে পেরেছে, আহ, আগামী দিনে হয়তো তোমাদেরকেও আমি এইভাবেই পাবো।
তো আমরা এএনএম জেএনএম এর নতুন ব্যাচ শুরু করেছি। প্রতি বছর আমরা বিলিভার ব্যাচ শুরু করি। তো আমাদের এই ব্যাচে আমরা ৬ জন টিচার্স রয়েছি। শ্রাবণ্য স্যার, তনিমা ম্যাম, আমি, পিয়ালি ম্যাম, রাজিয়া ম্যাম, লিমন স্যার। আমাদের এই ব্যাচের সাথে আবার ৪টে ব্যাচ ফ্রিতেও পাবে। মানে এই সাগরিকা যে ব্যাচে পড়তো সেই ব্যাচটাও তোমরা এখানে ফ্রিতে পাবে। এছাড়াও আরো ৩টে ব্যাচ ফ্রি পাবে। পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা রেকর্ডিং থাকবে, তুমি চাইলে রেকর্ডিং 2x স্পিডে 3x স্পিডে দেখতে পারবে। তারপর মক টেস্ট থাকবে, আলাদা করে কোনো মক টেস্ট পারচেস করতে হবে না। পরীক্ষা শুরু হয়ে গেছে, এটা হলো সরি ক্লাস শুরু হয়ে গেছে 14ই নভেম্বর, অর্থাৎ গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে। এটা আমাদের ক্লাসের রুটিন। যারা দেখছো ভিডিওটা চাইলে এই ক্লাসের রুটিনটাকে স্ক্রিনশট নিতে পারো। তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। আর কিন্তু দেরি করলে চলবে না, আমাদের ক্লাস যেহেতু স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে অ্যাফোর্ডেবল ফিজে তোমরা মাত্র 199 1999 টাকা, তার মধ্যে আবার ডিসকাউন্ট আছে 200, তো 1800 সামথিং দিয়ে তোমরা ওয়ান টাইম পে করে ভর্তি হতে পারবে। এছাড়া তোমরা চাইলে মান্থলি পে করতে পারো। আমাদের এখানে মান্থলি পেমেন্ট মাত্র 225 টাকা। তো একদম আমরা অ্যাফোর্ডেবল প্রাইস রেখেছি যাতে সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট করতে পারে। এবং আমরা জানি না যে পরীক্ষা কবে হবে, ওদেরও যেমন পরীক্ষা কবে হবে আমরা জানতাম না, কিন্তু আমরা পরীক্ষা অনেকটা পিছিয়ে দিয়েছিল, প্রায় 1 বছর টাইম লাগলো। 1 বছর পর্যন্ত আমরা সব কন্টেন্ট রেখেছি যাতে আমার স্টুডেন্টসকে রিসাবমিশন না করতে হয়, ঠিক আছে, সাবস্ক্রাইব না করতে হয়। তো যাই হোক, আমাদের এই ব্যাচে তোমরা কানেক্ট করতে পারো, আমাদের সাথে জয়েন করতে পারো। এখানে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, 8509386897। এই নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যোগাযোগ করতে পারো। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে খুব সহজে তোমরা এখানে জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমাদের ইন্টারাকশন ভিডিও এই পর্যন্তই। আর সাগরিকা, আই থিঙ্ক তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যাঁ, am I audible to you? হ্যালো, হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুমি একবার কেটে আবার জয়েন করতে পারো প্রবলেম হলে। তুমি একবার লিভ নিয়ে আবার রিজয়েন করতে পারো। হ্যালো, আমাকে ফোন করি। ও হয়তো আবার রিজয়েন করবে। তো আমাদের এই ব্যাচে শ্রাবণ্য স্যার, তোমরা জানো যে অঙ্ক করাবে, অঙ্ক ক্লাস দেওয়া আছে। আচ্ছা, ও আবার জয়েন হয়েছে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাম, আমি যখন পড়ি, আমি যখন 3বার এটা অ্যাটেম্প দিই, আমাকে না আমার অনেক ফ্রেন্ড, তারপর অনেকেই বলেছিল যে তুই কি একটার পেছনে লেগে আছিস, আর এত এক্সাম আছে, কি এএনএম জিএনএম শুধু একটার পেছনে লেগে আছিস, আর কি কোনো এক্সাম নেই? 2বার পারলি না, ছেড়ে দে। তা আমি তাকে কিছু বলিনি, তাকে কখনোই আমি কিছু বলিনি, অ্যান্সার দিতে পারি, আমি দিতেই পারিনি। তো আমি এখন তাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমি এই কারণেই লেগেছিলাম। আমি যদি ছেড়ে দিতাম, আমি তো আজকে পারতাম না। আমার এই ড্রিম জব, আমি এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি তো এটা পারতাম না। তখন আমি তাকে অ্যান্সার দিতে পারিনি, কিন্তু আজকে আমি বলতে চাই যে আমি এই কারণেই ছেড়ে দিইনি। বাহ, ভীষণ ভালো লাগলো এটা শুনে। এবং তুমি তাদের সাথে এই ভিডিওটা শেয়ারও করতে পারো যে দেখ আমি এখানে হ্যাঁ আছি। ম্যাম, অবশ্যই শেয়ার করব। তখন আমার বলার মতো কোনো অ্যান্সার ছিল না, এখন আমার কাছে অনেক অ্যান্সার আছে। সেটাই, এরকম দেখো আমাদের সারাউন্ডিং অনেকে আছে যারা আমাদেরকে এনকারেজ তো করতে পারে না, কিন্তু উল্টে আমাদেরকে ডিমোটিভেট করে দেয়, তাই না, যে হ্যাঁ, কি করছিস এইসব, অবশ্যই। কিছু হবে না এইসব করে। তো হয় এরকম।
কিন্তু আহ, লোকের কথায় কান দিলে তো হবে না, তোমাকে নিজের টার্গেট ঠিক রাখতে হবে, নিজেকে তোমাকে ঠিক রাখতেই হবে। তুমি তুমি জানো যে তুমি কি করছো, অন্য কেউ বুঝবে না যে তুমি কি করছো, তাই না? আজকে তোমাকে হয়তো হ্যাঁ অন্য ম্যাম। কেউ অনেক কথা বলেছে। হ্যাঁ, আজকে তো আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারছি। এটা এটা ভেবে আমি সত্যি খুব খুশি। যেদিন রেজাল্ট দেয় আমি ভেবেছিলাম যে আমার র্যাঙ্ক হয়তো বা 1100-1200 হবে, আমি ভাবতে পারিনি 700-র ঘরে আমার র্যাঙ্ক থাকবে। যখন রেজাল্ট দেয় আমি তখন বাইরের থেকে আসছি, খেয়ে আমি শুবো একটু রেস্ট নেওয়ার জন্য, আমি রেজাল্ট দেখে লাফিয়ে উঠে মামা করে চিল্লাচ্ছি। বাবা বলছে কি হয়েছে কি হয়েছে, আমি বলি রেজাল্ট আউট হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে। তারপর যখন দেখাই সবাই অবাক, সবাই অবাক যে হ্যাঁ তুই পেরেছিস তুই পেরেছিস, তোর পরিশ্রমটা সার্থক হয়েছে। কারণ আমি যে পরিশ্রম করেছি আমার মা বাবা ছাড়া কেউ দেখেনি। তো আহ, তারা বুঝতে পেরেছে হ্যাঁ পরিশ্রমটা সার্থক হয়েছে। তো তোমার মা বাবার কি রিয়াকশন ছিল? খুব মানে খুশি আঙ্কেল আন্টি? হ্যাঁ তারা খুব খুশি, খুব খুশি। আমি যখন এক্সাম সেন্টারে যাই তাও এক্সাম দিয়ে আমার দিদি আর বাবা বাইরে দাঁড়িয়েছিল। মানে আচ্ছা। ওরা আশা করছিল যে ওর মুখ যদি হাসি বেরোয় তার হ্যাঁ, মানে পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে। আর যদি মুখ হাসি না দেখি তাহলে ভালো পরীক্ষা হয়নি। ভালো হয়নি। আর এবার পরীক্ষা ভালো না হলে যে মেয়েটা কি করবে, কারণ ওরা দেখেছে আমি কি পরিশ্রম করেছি। এত 4টা অবধি পড়ে তা আমি 4-5 ঘন্টা ঘুমাতাম, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা ঘুম। তারপর আমার শরীরটা খুবই খারাপ হয়ে যেত, তবুও আমি পড়েই যেতাম পড়েই যেতাম। আচ্ছা। আমি যখন বেরোই আমি আমার হাসি দেখে ওরা বলে আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা। বাহ! ভীষণ ভালো। দিয়ে এখন তো নিশ্চয়ই সবাই খুশি। হ্যাঁ এখন সবাই খুশি, খুব খুশি আমার রেজাল্টে। বাহ! খুব ভালো। তুমি কি মানে তোমার সিঙ্গেল চাইল্ড না তোমার ওটা নিজের দিদি? না, আমরা 3 বোন। আমার আচ্ছা, দিদি আছে, আমি আবার আমার বোন আছে। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। তো তোমার দিদিও মানে নার্সিং এ, এখন তুমিও নার্সিং এ? হ্যাঁ, হ্যাঁ দিদি জিএনএম কমপ্লিট করবে এবার, আমি এএনএম। এএনএম। আচ্ছা, দিদি জিএনএম এ গেছে, আমার এবার বোনও বোন। প্রিপারেশন নিবে এবার। আচ্ছা, বোনও আমার শুরু বোন করবে? হ্যাঁ বোনও বাহ! শুরু করবে। বাহ! বাহ! খুব ভালো। এত বড় নার্সিং পরিবার হয়ে যাবে সবাই। হ্যাঁ। তোমরা তোমার মা-বাবার সেবা যত্ন করতে পারবে। হ্যাঁ ম্যাম, আমি ইভেন অনেক জায়গায় অনেক রিলেটিভের বাড়ি গিয়েও এটা শুনেছি যে তোর দিদি তো ভালো স্টুডেন্ট, পেরেছে, তোরা কি আর পারবি, তোদের দ্বারা কি আর হবে, এরকম কথাও আমি শুনেছি। কিন্তু এখন আমি আমার রেজাল্ট শুনিয়ে বলতে পারবো হ্যাঁ আমিও পেরেছি, আমার দ্বারাও সম্ভব। একদম, একদম। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। মানে এটা আমি নিজের সাথেও রিলেট করতে পারছি। আমরাও ২ বোন। তো আমার দিদি এসবিআই তে জব পেয়েছে রিসেন্টলি, জাস্ট ৩ মাস হলো। তো আমাদের বেলাতেও ওরকম হয়েছিল, মানে আম অনেকে ভাবে কি যে মানে মেবি আমি পড়াশোনাতে বেশি এগিয়ে বা আর কিছু। তো যাই হোক, দিয়ে ডিমোটিভেট করেছিল আমার দিদিকে অনেকে। বাট আমার দিদি যখন জব পায় তো তারপর সবাই বিশ্বাসই করতে পারছিল না। আমাকে ফোন করে বলছে, "কিরে তুই চাকরি পেয়েছিস? তুই পেয়েছিস?" আমি বললাম যে, "না, আমি এসব কি পরীক্ষা কখনো দিয়েছি যে আমি এসব পাবো?" তো এরকম হয় কিন্তু। আমার সাথেও মিলে গেল ব্যাপারটা। হ্যাঁ যাই আমার হোক, সাথেও এটা অনেকবার হয়েছে, তখন খুবই খারাপ লাগতো। এখন তার অ্যান্সার ওরা নিজেরাই পেয়ে যাবে যে আমার দ্বারাও সম্ভব কিনা। একদম। এটাই যে হ্যাঁ, তুমি নিজেকে প্রমাণ করতে তো পেরেছো, তাই না? এখন এই ২ বছর তোমাকে হ্যাঁ ভালো ম্যাম। করে পড়তে হবে। তারপর আস্তে, আস্তে বাকি সবকিছুই হবে। আরো অনেকটা লং জার্নি রয়েছে। হ্যাঁ অনেকটা জার্নি এখনো বাকি আছে। আমি এটা করতে পেরেছি কারণ আমার ফ্যামিলি মেম্বার খুব মোটিভেটেড ছিল। আমার দিদি যখনই আসতো আমার ছোট থেকেই মোটিভেশনাল স্পিকার বলতে আমার দিদি। আচ্ছা, ও ও সবসময় মোটিভেট করতো। ও মাকে বোঝাতো বাবাকে বোঝাতো যে হ্যাঁ ও এইবার পারবে এইবার পারবে, এবার ও পারবেই দেখবা এবার পারবে, সবসময় বলতো। আর আমি ওটার থেকেই ভাবতাম যে ওরা আমাকে এতটা বিশ্বাস করে আমার তো তাহলে পারতেই হবে। আচ্ছা, মানে তুমি সবসময় একটা ফ্যামিলি সাপোর্ট পেয়েছো। হ্যাঁ সবসময় আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, আমি যখন পড়তাম আমার মা আমার পাশে শুয়ে থাকতো। আচ্ছা, বাহ! খুব হ্যাঁ ভালো। তার মানে মা, বাবা, দিদি সবাই অনেকটা সাহায্য করেছে, অনেকটা সাপোর্ট অনেকটা সাহায্য করেছে। করেছে। আর ফ্যামিলি সাপোর্ট আর দরকারও। আমাদের যেহেতু গ্রামে বাড়ি হয় না, অনেক সময় অনেক কাজ বাজ থাকে, আমরা যেহেতু গ্রামে চাষাবাদ করি, তো সেক্ষেত্রে আমাকে কোনো কাজে ইনভলভ করতো না ওরা। আমি পড়ছি তো আমাকে পড়তেই দিত। আচ্ছা, মানে তোমাকে সেই সময়টাও দিয়েছে। হ্যাঁ সেই সময়টা আমাকে দিয়েছে, না হলে আমার দ্বারা তো সম্ভব হতো না। হ্যাঁ, টাইম তো দিতে হবে। টাইম না দিলে হবে না। আবার অনেক কাজকর্ম থাকলে কি হবে, তুমি তো ফোকাস থাকতে পারবে না। মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। এটাও হ্যাঁ ঠিক। ম্যাম। বাহ!
খুব ভালো লাগলো সাগরিকা তোমার সাথে কথা বলে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, একদিন তোমার সাথে যদি সামনাসামনি দেখা হয় তো আরো খুব ভালো লাগবে, যদি কখনো হ্যাঁ ম্যাম, কলকাতায় আমার তো আসো। আজকে হ্যাঁ বলো। ম্যাম, আমি তো ওই দিকেই থাকবো। আমার আজকে পুরো স্বপ্নের মতো লাগছে যে আগের বছর আমি যেটা ভেবেছিলাম যে আমি হ্যাঁ, কখনো বানাতে পারবো ইন্ট্রোডাকশন ভিডিও, আমি আজকে সেটা পারছি। হ্যাঁ, আমার আমাকে আমি যখন সকালে দেখি যে এভাবে আমাকে মেসেজ করে ম্যাম, তো হ্যাঁ। আমি তখন মানে দিদিকে বলি, দিদি দেখ দেখ আমাকেও বলেছে, দেখ আমাকেও বলেছে। আচ্ছা, আমি আমি আবার ভাবছিলাম যে বলবো কি বলবো না, মানে স্টুডেন্টসরা এতটা মানে কি হয় না ব্যস্ততার মধ্যে আছে, ডকুমেন্ট রেডি করছে, আমার বলাটা কি ঠিক হবে? কিন্তু কি হয়, অনেকে জানতে চায়, ঠিক আছে? এবং আমাদেরও ইচ্ছে হয় সবাইকে জানানোর জন্য। তাই আমি বললাম ঠিক আছে একবারে অ্যাপ্রোচ করে দেখি। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট তুমি আমাকে এত সময় দিয়েছো এতক্ষণ ধরে, এত মূল্যবান সময়। আমি খুব হ্যাপি যে আমার এই ড্রিমটা, এটা আমার একটা ড্রিম ছিল যে আমারও এরকম একটা ইন্টারভিউ ভিডিও আরুষি ম্যামের সঙ্গে হবে। এটা আমি আগের আগের বছরই ভেবেছিলাম, সবার আমি ইন্টারভিউ সবার দেখেছি, দেখে আচ্ছা। আমি ভাবছি না আমি বলবো, আমি এরকম ভাবে আরুষি ম্যামকে এটা এটা বলবো, এটা এটা বলবো। আরে বাহ! খুব ভালো। খুব ভালো লাগছে আমার। যদি কলকাতায় কখনো আসো তাহলে নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে। আরো হ্যাঁ ম্যাম। সামনাসামনি কথা হবে। যাই হোক, তো তোমরা যারা দেখছো এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে, তো তারা শুনলে সাগরিকার কথাগুলো যে সে কিভাবে তার এই প্রিপারেশন জার্নিটা কাটিয়েছে, তার রিয়াল জার্নি, তার রিয়াল স্ট্রাগল বলতে পারো, এবং রিয়াল তার হার্ড ওয়ার্ক সমস্ত কিছুই। তো তোমরাও যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, এবং সবসময় নিজেকে ডেডিকেশন ডেডিকেটেড রাখার চেষ্টা করবে। পারসিস্টেন্স, হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, এইগুলোই তোমার হাতিয়ার হাতিয়ার হবে। কারণ রোজ রোজ তুমি মোটিভেশন পাবে না, রোজ রোজ তোমাকে কেউ মোটিভেশন দিতে পারে না, কোনো মোটিভেশনাল স্পিকার এসেও তোমাকে পারবে না। একমাত্র তুমি যদি চাও তাহলেই তুমি পারবে, এটা আমার বিশ্বাস। কারণ এখন আমাকে কেউ বলছে না যে তুমি ক্লাস নাও বা আর কিছু, এটা আমি আমার নিজের তাগিদেই করছি। তো তুমি তোমার তাগিদাই যখন করবে একমাত্র তখন তুমি আমার মনে হয় সঠিক পথে এগোবে জীবনে। ব্যাস। তো খুব ভালো লাগলো সাগরিকা তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলে, আমার খুব খুব খুশি অ্যান্ড আমার খুব গর্ববোধ হচ্ছে নিজেকে এটা বলতে যে তুমি আমাদের এক্সাম অ্যালবামের একজন ছাত্রী। আজকে এক্সাম অ্যালবাম আহ এতটা এই পথ অতিক্রম করতে পেরেছি শুধুমাত্র তোমাদের মতো কিছু ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হয়েছে বলেই। নইলে হয়তো আমাদের এই জার্নিটা এত দূর পর্যন্ত আমরা আসতে পারতাম না। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব খুব ভালো থেকো, এবং তোমরা তিন বোন, মা বাবা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই। আর আবারও তোমাকে অনেক শুভেচ্ছা, আর তোমার এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ ম্যাম, আপনি তো আমার ড্রিমটাই পূরণ করে দিলেন। একদম। এটাই আমার ড্রিম ছিল যে আমি আপনার সামনে এই কথাগুলো বলবো। সত্যি আমি আজকে এতটা হ্যাপি আপনাকে বলতে পেরে, আমার খুব রিলিফ লাগছে যে হ্যাঁ আমি আরুষি ম্যামকে আজকে সব বলতে পেরেছি। আর আমারও খুব ভালো লাগছে কথা বললে। এতদিন কি হতো যে তোমাদের সাথে অনলাইনে ক্লাস করেছি, কখনো ফেস দেখতে পাইনি, কখনো সামনাসামনি কথা বলিনি। এই প্রথম তোমার সাথে, হয়তো তুমি আমাকে ২ বছর ধরে চেনো, এই ২ বছরে তোমাকে হ্যাঁ প্রথম ম্যাম। আমি তোমার মুখ দেখতে পেয়েছি, তুমি আমাকে দেখেছো, আমি তোমাকে দেখিনি কখনো। তো আমার খুব ভালো লাগছে, আমার একটা রিয়াল ফিল হচ্ছে। মনে হচ্ছে যে না, এটা শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ নয়, এই ব্যাপারটা যে এতটা আন্তরিকতাও রয়েছে আমাদের মধ্যে। তো সেটা শুধুমাত্র যে অফলাইনেই হয় তা না, এই অনলাইনে পড়িয়েও আমাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়েছে, তাই কি না? তো এটাই অনেক, এটাই আমাদের সার্থকতা। আহ, ঠিক আছে সাগরিকা, তোমার সাথে আবার অনেক অনেক কথা হবে। আর তোমার যে কোনো প্রবলেম হবে আমার ফোন নাম্বার আছে, তুমি আমাকে ফোন করবে একদম নির্দ্বিধায়, ঠিক যখন আছে। খুশি ফোন করো, আমি তোমার জন্য সবসময় পাশে থাকবো, যে কোনো মুহূর্তে। ঠিক আছে? ঠিক আর আছে কিছু ম্যাম। বলতে চাও তুমি? এনিথিং? না ম্যাম, এখন আর আমি এক্সাইটমেন্টে কিছু বলতেই পারছি ঠিক না। আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমরা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে। খুব খুব ভালো থেকো সাগরিকা, অনেক অনেক তোমার জন্য শুভেচ্ছা রইলো হ্যাঁ ম্যাম, আমার। আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই কলকাতা গেলে একবার দেখা করবেন, আপনাদের পিয়ালি ম্যামের সঙ্গে আপনার সঙ্গে দেখা করার আমার এই 3 বছর আগের থেকে ইচ্ছে। আচ্ছা, একদম নিশ্চয়ই দেখা হবে। ঠিক আছে, ঈশ্বর চাইলে নিশ্চয়ই হবে, এবং আমরা চাইলে। ঠিক আছে, চলো। ঠিক আছে। ঠিক আছে তাহলে রাখলাম, হ্যাঁ। ঠিক আছে ম্যাম।